আপনাকে বললাম গলি দিয়ে নিতে, মেন রাস্তা দিয়ে এসে কি হলেও দেখলেন এবার। আরে এই রোডে কখনো এরকম জ্যাম হয়? তুমি দেখেছো এর আগে? শুধু শুধু বেশি কথা। না হলেও তাই বলে সোজা রাস্তা ছেড়ে কি দরকার ছিল এইরকম বাঁকা রাস্তায় বাইক ঢোকানোর? নিজের তো দেরি হলো সাথে আমাকেও লেট করিয়ে দিলেন। মুখটা বন্ধ করো তো, অলওয়েজ বক বক। নিজে ভুল করে এখন আমাকে চুপ থাকতে বলছে। দুজনে জ্যামে পড়ে ঝগড়া করতে থাকে, থামার নামই নেই সেই ঝগড়ার। এদিকে এদের টোনাটুনি ঝগড়ার মাঝে কোন ফাঁকে দিয়ে জানি ফুলকলি হাতে গোলাপের তোড়া ধরে এসে উজানের সামনে দাঁড়িয়ে ফিক করে হেসে ওঠে। ভাইজান, ফুলকলি তুই কেমন আছেন ভাইজান? ফুল আপাও আছে আপনার লগে দেখছি। আমি ভালো আছি। তা গ্রাম থেকে ফিরে একবার দেখা করলি না আমার সাথে? এই তুই ভুলে গেলি আমাকে রে? না ভাইজান, আপনারে বলুম কেমনে? আর আপনি কেমনে জানতেন আমি গ্রামে গেছিলাম? তোদের খোঁজ না রাখলেও চলবে। তা এই ফুল নিয়ে এই রোডে কি করছিস? আজকের কি একটাও ফুল বিক্রি হয়নি? না ভাইজান, কেবলই আইলাম। দেখি কি ফুল আছে। ওয়াও, রেড রোজ। সবগুলো দে তো আমাকে। সব ফুল দিয়ে আপনি কি করবেন? আপাকে দেবেন? তোর আপার জন্য। হিয়া, ফুলগুলো নেও তো। আমি কেন মানে? নেও, আমি টাকাটা দিয়েই নিচ্ছি। ঠিক আছে ফুলকলি দেও আপু আমাকে ওগুলো। ফুলকলি হিয়াকে ফুলগুলো দিলে হিয়া ওর ব্যাগ থেকে শ্রাবণের জন্য কিনে রাখা 5 টাকার দুটো ডেয়ারি মিল্ক থেকে একটা বের করে ফুলকলির হাতে ধরিয়ে দিয়ে ফুলকলির মাথা হাত বুলিয়ে দেয়। ধন্যবাদ আপা, অনেক দিন চকলেট খাই না। নে রে ফুলকলি, সাবধানে দেখে রাস্তা পার হোস। আচ্ছা ভাইজান, আসি আপা। ফুলকলি রাস্তা দেখে পার হয়ে ওপারে গিয়ে ব্যাগ থেকে বাকি ফুলগুলো বের করে বিক্রি করতে থাকে। এদিকে উজানির বাইক তখনও জ্যামে। আজকেও যে হিয়ার টিউশন পড়িয়ে বাড়ি ফিরতে রাত হবে হিয়া ঠিক বুঝতে পারছে। ডিসকাস্টিং, এমনভাবে জ্যামটা লেগে আছে, বাইকটা যে রিভার্স করব সেই ওয়েটাও নেই। কেন যে তোমার কথাটা শুনতে গেলাম না। ধুর, আর এই সাব্বিরটা ফোন দিয়ে দিয়ে মাথাটা পুরোই শেষ করে দিচ্ছে। মনে হয় যেন আমি ছাড়া ওদের শো আটকে থাকবে। উজান রাগে 2 বার বাইকের হর্ন বাজিয়ে দেয়, কিন্তু কোনো লাভ হয় না এতে। হঠাৎ উজান খেয়াল করে ফুলকলি চলে যাবার পর থেকে হিয়া কেমন চুপ হয়ে আছে, কিছু বলছেও না, রাগও হচ্ছে না। কি ব্যাপার? উজান পেছন ঘুরে হিয়ার দিকে তাকাতে গিয়ে খেয়াল করে হিয়া ওদের পাশের একটা গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়িটা একটা বিয়ের গাড়ি ছিল। জানালাটা খুলে রাখার স্পষ্টভাবেই দেখা যাচ্ছে ভেতরে বউ সাজে বসে থাকা মেয়েটাকে। হয়তো মেয়েটা পার্লার থেকে সেজেগুজে এখন বিয়ের ভেন্যুতে যাচ্ছে। মেয়েটাকে বউয়ের সাজে একদম পরীগুলোর মতো লাগছে, যেমনি লাল বেনারসি তেমনি সোনার অলংকারে পরিপূর্ণ। উজান বুঝে হিয়ার মনে আসা প্রশ্নগুলো, কিন্তু উজান কিছু বলে না, শুধু চুপ থেকে হিয়ার মনটাকে বুঝতে চেষ্টা করে। একটা সময় জ্যাম ছাড়ে। উজান হিয়াকে নিয়ে রিফাতদের বাড়িতে গিয়ে পৌঁছে। হিয়া রিফাতকে পড়াতে যেতে তড়িঘড়ি শুরু করে। ধন্যবাদ, আমি আসি এখন। এই এই আপনার ফুল। আস্তে ফুলগুলো রাখো, আমি রাতে তোমাকে নিতে আসার সময় নেব। রাতে নিতে আসবেন মানে? রিফাতকে পড়িয়ে নিজুমকে পড়াতে যাবা, তাই তো? রিফাতকে ছাড়বা 7টা, রিজুমকে 8:30। তখন অত রাতে একা ফিরবা? হ্যাঁ, রাত তো একটু হয়ে যায়, কিন্তু ওটা ব্যাপার না, হয়ে যাবে। হবে না, আমি যা বলছি সেটাই শোনো। তুমি নিঝুমকে পড়া শেষ হয়ে আসলে ফোন দিবা আমাকে, আমি নিতে আসবো। ঠেক আমার, আমি এখন আসি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, বাই বাই। ফোন দিও কিন্তু। দেব না, আমি একা যেতে পারবো। আসতে হিয়া, পড়ে যাবা, ফোন দিও কিন্তু। রাত তখন 8:35। নিঝুমকে পড়িয়ে ওদের বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তায় আসতেই হিয়ার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে যায় উজান। ফোন দিতে বললাম, দিলে না কেন? নিন এখন আপনার গোলাপ। তুমি আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করছো হিয়াবাকে? প্রপোজ আপনাকে? আমি শুধু আপনার ফুল আপনাকে ফেরত দিচ্ছি, ধরুন। আমার ফুল? আমি আবার কবে ফুল কিনলাম? মজা হচ্ছে আমার সাথে? মজা কেন বলো তো?
তোমার মনে হচ্ছে আমি মজা করছি তোমার সাথে? আপনি না বড্ড কথা পেঁচান। নিন ধরুন তো ধরুন। তুমি এই ফুল ফেরত দিলে আমি এখন সেটা ভিডিও করব, আর ভিডিও করে কাল ঝিনুকদের গিয়ে বলবো হিয়া আমাকে কাল রাতে রোজ দিয়ে প্রপোজ করেছে। এই দেখো প্রমাণ। কি এসব কি ধরনের ব্ল্যাকমেল ভাইয়া? আবার ভাইয়া? দেখি কথা না বাড়িয়ে ওঠো তো এখন বাইকে। আমি তখন বলেছিলাম ওটাই ফার্স্ট আর ওটাই লাস্ট। তাহলে তুমি বড্ড ক্লান্ত করিয়ে দাও আমাকে হিয়া, প্লিজ বসো না, বসো। আপনি কেন এসব করছেন? প্লিজ এসব আমার সাথে চাই না। একটু বুঝুন। আপনি আপনি যেটা চাইছেন ওটা সম্ভব না। আমি কখনো আপনাদের মতো। হিয়া প্লিজ। ভাইয়া একটু বুঝুন। আপনি যেটা করছেন সেটা জাস্ট ওয়েট ফর টাইম ছাড়া কিছুই না। আমার থেকে কিচ্ছু পাওয়ার নেই আপনার। একটু বুঝুন। আচ্ছা যাও বুঝলাম, আর যখন এসে গিয়েছি অ্যাটলিস্ট এখন আর না করো না। কথা দিচ্ছি কাল থেকে আর আসবো না। না আমি জানি আপনি কাল ঠিক আসবেন। তুমি বিরক্ত হলে আমি আসবো না, কথা দিচ্ছি। বিরক্তির প্রশ্ন না ভাইয়া। আমি আপনাকে বোঝাতে পারছি না যে আমি কি। আসো। আসলাম। ওয়েট। উজান ওর পেছনে বাইককে লক করা একটা ব্যাগ থেকে হিয়ার জন্য একটা দামি কাজ করা বিয়েতে পরার লাল কারুকাজ করা ওড়না বের করে আলতো করে হিয়ার মাথায় দিয়ে দেয়। লাল ওড়নাটা মাথায় জড়িয়ে হিয়াকে যে কি অপূর্ব সুন্দর দেখতে লাগে লিখে সেটা বোঝানো মুশকিল। হিয়ার মায়াবী মুখটা ওড়নার লাল আভাতে ভরে আরও রক্তিম বর্ণেতে ভরে উঠে নিমিষে। এসব এসব কি করছেন আপনি? বউ সাজে তোমাকে কেমন লাগবে তাই দেখতে চাইছি। আমাকে কেন? আমি মানে? খুব বউ সাজতে মন চাই তোমার, তাই না? ধ্যাত পাগল আপনি। বউ সাজতে চাইলে কি বউ সাজা যায়? কেন যায় না? বউ সাজতে গেলে বর লাগে। বরটা কোথায় শুনি? সামনে একটা জলজ্যান্ত বর দাঁড়িয়ে আছে, আর এই ইডিয়েটটাকে দেখো কি বলছে। কিছু বলছেন আপনি? না, বর ঠিক সময় চলে আসবে। এখন তুমি আসো, বসো। এটাই কিন্তু লাস্ট। হ্যাঁ আসো পেতনি একটা। হিয়া উজানের বাইকে গিয়ে বসে। রাত তখন 9টার কাছাকাছি। উজান হিয়াকে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সেই অলিগলিতে নিয়ে গিয়ে বাইকে বসে রাতের ঢাকা সৌন্দর্য উপভোগ করতে থাকে। উজানের তো হিয়ার সাথে কাটানো সব কিছুই এখন বেশ ভালো লাগে। এদিকে হিয়ার মনেও বিরাজ করতে শুরু করে সেই চাঞ্চল্যতা। হিয়াকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে উজান হিয়ার মাথার ঘুমটা তুলে দিয়ে হিয়ার কয়েকটা ছবি তুলে নেয় টুক করে। আসি আমি এখন। যাবা? আর কত থাকবো? 10 মিনিটের রাস্তায় 1 ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসলেন, এরপরও বলছেন থেকে যেতে। ওড়নাটা রাখো তোমার কাছে, বিয়ের দিন পরবা। বরটা কি আপনি নিয়ে আসবেন? দরকার পড়লে বর হয়ে আসবো, সমস্যা? না আসি আমি। হিয়া। জি বলে। আর কখনো এইভাবে হারিয়ে যাবে না তো? জানি না। হিয়া তুমি জানো না এই 3 দিন আমি আর কখনো এইভাবে না বলে, প্লিজ কথা দাও আমাকে যে তুমি আর কখনো এইভাবে আমাকে না বলে কোথাও নিরুদ্দেশ হয়ে যাবা না। পরিস্থিতি মানুষকে কখন কোথায় কোন জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় আমরা তা জানি না ভাইয়া। হয়তো কখনো আমি আবার এভাবে। চুপ, যাও বাড়িতে। তুমি খুব পরিস্থিতি বুঝে বসে আছো দেখছি। যেটা সত্যি আমি সেটা বললাম। বেশি বলো মাঝে মাঝে। তাই হবে হয়তো। আসছি, শ্রাবণ অপেক্ষা করছি। ঠিক আছে, রাতে ফোন করব, ফোন সাথে রাখবা। আমি ক্লান্ত ভীষণ, ঘুমিয়ে পড়ব। একসাথে গল্প করতে করতে ঘুমাবো। আমি গল্প জানি না। আমি অনেক গল্প জানি। আসছি আমি। আসো। পাগল আপনি? পাগলি তুমি। কুমড়ো পটাশ যান, গিয়ে বাড়িতে বসে বসে ভাত দিয়ে কুমড়ো খান। পেতনি একটা, যাও গিয়ে বাড়িতে আলু ভর্তা করে ভাত খাও। জানতো আপনি? যাও তো তুমি। যাচ্ছি। না বলে আসছি। আসছি।
আজ দুদিন পর সন্ধ্যা আর ঝিনুকের সেই হাত পা পড়া অনুরোধে হিয়া আর না করতে না পেরে সবার সাথে চলে নারায়ণগঞ্জ এই ঝিনুকদের গ্রামের বিশাল বড় বাড়ি থাকলেও ছেলেপক্ষ আর মেয়েপক্ষের এত লোকজন যে কোথায় বসে একটু যে রেস্ট করবে সেই জায়গাটাও অবধি নেই। ঝিনুকের ফ্যামিলির সাথে ওর আপুর হবু শ্বশুর বাড়ির মানে রূপমদের সেই ছোট্ট থেকে পরিচিত, তাই বিয়েটা এভাবে এক বাড়িতে থেকে আয়োজন করা হবে বলে এই একসাথে থাকার আয়োজন। প্রথম দিনে বাড়ির ছাদে সব ফ্রেন্ড সার্কেল মিলে গোল হয়ে পাটি বিছিয়ে বসে জমসে আড্ডা দিচ্ছে। হিয়া শ্রাবণকে কোলে নিয়ে বসিয়ে তার পাশে সন্ধি ঝিনুক সবাই গোল হয়ে আর সামনে ছেলেগুলো যে যার মতো বসে। বলছিলাম কি উজান, তুই তো ঝিনুকের সাথে খুব ফ্রি, একটু ঝিনুককে যদি। এত ভীতু কেন তুই? আমাকে দেখ তো, আমি হিয়াকে ভয় পাই কখনো? সবার সামনেই ওর পেছনে পড়ে থাকি। আমার তোর মতো অবস্থা নেই ভাই, তোর মতো কলিজা আমার নাই, তুই একটু দেখ না। আচ্ছা, এখন ঝিনুকের বোন সাথে আছে, আমি দেখছি কাল কি করা যায়। এই তোরা শিশিস করে কি এত কথা বলছিস? হ্যাঁ তা হিয়া, সেদিন তো আর তোমার আর শিফাদির কাপল ডান্স আমরা মিস করে গেছি। আজকে যদি সন্ধির বলাও শেষ নেই, সবার লাফালাফি তাতেই শুরু। সবাই হিয়া উজান বলে চিৎকার করে করে ছাদ একেবারে কাঁপিয়ে তোলে। ওঠ না, ওঠ না, এই মেয়ে ওঠ না। পাগল তুই ছিল, মাথা ঠিক আছে তোর? প্লিজ হিয়া, দেখো ওজন কিরকম তোমার দিকে তাকিয়ে হাসছে। উজান সত্যি হিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। এখন সে হিয়ার সাথে ডান্স করবে ভেবি ক্রাশ বয় এখন আহ্লাদে পুরো গদগদ হয়ে যাচ্ছে। অসম্ভব, আমি কি করে ওনার সাথে? কাম হিয়ার, লেটস ডু ইট। আমরা সবাই তোমার আর উজানের নাচ দেখতে চাই। ভাইয়া আমি কি করে? ধুর, ওঠ না, কেন এত ঢং করিস? বাইরে বেরো বেরো করে হাওয়া খাও, তখন এত লজ্জা কোথায় থাকে? হ্যাঁ ঝিনুক, আমি সবাই আরো গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে। শেষমেশ উজান এসে হিয়ার সামনে হাত বাড়িয়ে দিলে হিয়া লজ্জায় পুরো মাথা নামিয়ে নেয়। এদিক থেকে সন্ধ্যা ঝিনুক ঠেলে হিয়ারকে দাঁড় করিয়ে দেয়। এখন বুবু আর বালু ভাইয়া নাচ করবে, কি মজা। হিয়া শ্রাবণকে চুপ করতে বললে শ্রাবণ ঘপ করে ঝিনুকের কোলে গিয়ে বসে পড়ে। ঝিনুকও শ্রাবণকে নিজের ছোট ভাইয়ের মতো আগলে ধরে। উজান এসে হিয়ার এক হাত ধরে আরেক হাত হিয়ার কোমরের হালকা করে রাখতেই হিয়া পুরো কুকড়ে ওঠে। সাব্বির গিয়ে এবার সাউন্ড বক্সে গান চালিয়ে দিল। সবার চোখ আটকে থাকে উজান আর হিয়ার উপর। উজান আলতো করে হিয়ার দিকে ঝুঁকে হিয়ার কানে ফিসফিস করতে শুরু করে। এবার ভার্সিটিতে আসার পর থেকেই তো আমার সব রেকর্ড ভেঙে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। তাই এবার দেখি আমার সাথে নাচে তুমি পেরে উঠতে পারো কি না। এই হিয়া মুত্তাশিরকে চ্যালেঞ্জ করছেন আপনি? যদি এটা তোমার চ্যালেঞ্জ মনে হয় তাহলে তাই। ঠিক আছে, দেখা যাক কে জিতে। কেউ একজন এত ভালো নাচ পারে জানা ছিল না তো। নাচ শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠে। উজান হিয়ার নাচ পুরুষ সবাইকে মাতিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল আগে থেকে শিখে আসা কোনো নাচ। দেখ পাগল একটা। বল, এতক্ষণ হাঁপাচ্ছিস কেন? এই হিয়া, এই নে, এটা হলুদের শাড়ি। মেয়েদের সব শাড়ি এক দেখতে, আর আপুর ইচ্ছে অনুযায়ী তোরা সব মেয়েগুলো আজ বাঙালি শাড়ি পরবে। আর এইটা সন্ধি আপুর শাড়ি। সন্ধি আপু ওয়াশরুম থেকে বের হলে দিয়ে দিস। হ্যাঁ, কিন্তু কিন্তু ওদিকে মা ডাকছে, কি বলবি? জলদি বল। হ্যাঁ, থাম না, এই শাড়িটা কে দিল? মানে সব মেয়েদের? আরে এটা আমাদের রীতি। রীতি ঠিক না, আসলে এখানে হলুদে আমরা মেয়েরা সব থিম ড্রেস পরি, তাই ছেলেপক্ষ মেয়েপক্ষ মিলাই 50টা একই শাড়ির অর্ডার করা হয়েছে। আর কোনো প্রশ্ন তোর? না, তুই ওই আমি তুমি করতে থাক, আমি গেলাম, অনেক কাজ। আরে শোন না, আমি বাঙালি শাড়ি পরতে পারি না, একটু দেখিয়ে দে না প্লিজ। আমি তো কাউকে সেরকম চিনি না এখানে যে ডেকে বলবো একটু। তুই কেন বুঝছিস না? আমার সময় নেই অত। তুই সন্ধি আপু আসলে আপুকে দিয়ে পরিয়ে নিস,
আপুকে দিয়ে আপুও যদি পড়াতে না পারে? বলেই ঝিনুক হিয়ার হাতে দুটো শাড়ি আর ব্লাউজ ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে আসে। এইদিকে সন্ধি বের হয়ে আসলে হিয়া সন্ধির হাতে শাড়ি ধরিয়ে দেয়। এইদিকে কি করে বাঙালি শাড়ি পরতে হয় সন্ধিও সেটা জানে না। কি করবে এরা এখন? সন্ধি ওখানকার একটা আন্টিকে বলে বাইরে গিয়ে শাড়ি পরিয়ে নিয়ে শিখে এসে হিয়াকে শাড়ি পরাতে শুরু করে। সবাই শাড়ি পরে নিচে চলে গেছে, এই আমি আর তুমি শুধু এখনো রুমে বসে। সরি আপু, আমার জন্য আপনাকেও সাধারণভাবে পড়ার হলে না আমি পড়তে পারতাম, কিন্তু এই বাঙালি শাড়ি আমি কখনো। আরে ওটা ব্যাপার না, আমিও তো জানতাম না। ভাগ্যিস ওই আন্টিটা ছিল, ওনার খুব তাড়া ছিল, নয়তো আমি ওনাকেই নিয়ে আসতাম তোমার জন্য। উনি এসে সন্ধি আর কিছু বলতে যাবে তার আগে রূপম এসে সন্ধিকে 10 মিনিটের জন্য আর্জেন্ট ডেকে পাঠায়। সন্ধি হিয়াকে অর্ধেক শাড়ি পরে বসিয়ে দিয়ে 10 মিনিটের জন্য যায় ঠিকই, কিন্তু আধা ঘন্টা হয়ে আসে, তবু তার আসার নাম নেই। ধুর যা, এভাবে শাড়ি ধরে আর কতক্ষণ বসে থাকবো? আপু কি আসবে না, নাকি আমি নর্মালি যেভাবে শাড়ি পরি ওভাবেই পরে নেব? কিন্তু সবাইকে যে তখন দেখলাম কি সুন্দর একরকম করে, আমি আবার অন্যরকম করে পরলে ব্যাপারটা খারাপ দেখাবে না তো? আর একটু কি দেখবো? এদিকে হিয়া বসে বসে টুকুর টুকুর চুপ দিয়ে দরজার দিকে তাকিয়ে সন্ধির জন্য ওয়েট করতে থাকে। প্রথমে মুখোমুখি দুটো স্টেজ সাজানো হয়, একটাতে মেয়েকে হলুদ মাখানো হবে, তাই এখানে সব মেয়েদের দল, অন্যটায় ছেলেকে হলুদ মাখানো হবে, তাই ওটাতে ছেলেদের দল। মেয়েরা সবাই শাড়ি পরে নিচে বসে নাচ গান করতে তৎপর। এইসব শাড়ি পরা রমণীদের মাঝে ছেলেদের ওখান থেকে উঠে আসে আমাদের ক্রাশ বয়। সাদা পাঞ্জাবির মাঝে লাল সুতোর কাজ করা পাঞ্জাবি পরে এন্ট্রি নিল আমাদের শাহরিয়ার সাহেব। সাথে চোখে সেই দারুণ সানগ্লাস, চুলগুলো উস্কো খুস্কো আর জিন্সটাও স্টাইল করে ছেঁড়া। হিরোর বেশে এন্ট্রি নিতেই মেয়েগুলো শুরু হলো মনের মধ্যে চিনচিন ব্যথা। দু চোখের সব দিয়ে ঠিক করে খেতে থাকলো উজানকে। আন্টিগুলো অনেককে উজানকে দেখতে লাগলো, যদি কোনোভাবে উজানকে নিজের মেয়ের জামাই বানানো যায়। কিন্তু সব মেয়ের নজর উজান শাহরিয়ার এর উপর থাকলেও উজান শাহরিয়ারের দু চোখ ব্যস্ত তার হিয়াকে খুঁজতে। কোথায় তার হিয়া? সব মেয়েগুলো এক শাড়ি পরাতে তাকে অনেকটাই বিব্রত হতে হচ্ছে হিয়াকে খুঁজতে। শেষে শ্রাবণ এসে বলে বুবু তার এখনো শাড়ি হাতে ঘরে বসে আছে, পরিয়ে দেওয়ার লোক নেই। শুনতেই উজান দিক বিদিক বলে ছুটে গেল তার প্রেয়সীর কাছে। হিয়া তখন মনে মনে ঠিক করেছে সে শাড়ি খুলে নর্মাল শাড়িতেই নিচে নামবে, তাই শাড়ির আঁচল মোড়া করে এক কাঁধে ঝুলিয়ে সে ব্যস্ত দু হাতে তার শাড়ির কুচি করতে। এমন সময় গেটের ঠক ঠক শব্দ কানে আসতেই হিয়া ভাবে হয়তো সন্ধি এসেছে। হিয়া কিছু না ভেবে এক হাতে কুচি ধরে গেট খুলে দিতেই উজান দুম করে রুমে ঢুকে গেট লাগিয়ে দেয়। এ কি, আপনি কি করছেন এখানে? আছি তো, দেখো না সন্ধি আপু আমাকে অর্ধেক শাড়ি পরিয়ে দিয়ে কোথায় যে উধাও হয়ে গেল, তার আসার নামই নেই। ওর এসেও আর কাজ নেই, দেখি কি পড়তে পারছো না? এই না না, আপনি কেন? আপনার শাড়ি পরিয়ে দিতে হবে না, আপনি ওই সন্ধি আপুকে ডেকে আনুন, তাহলেই হবে। সন্ধি নেই বাইরে, তুমি না সেবার আমার বাড়িতে একা একা শাড়ি পরলা, তাহলে এখন কি সমস্যা হচ্ছে? আরে ওটা তো এমনি শাড়ি, বাঙালি শাড়ি পরতে বলে গেছে ঝিনুক, কিন্তু আমি তো কিছুতেই পরতে পারছি না। বাঙালি বলতে ওই বাইরে মেয়েগুলো যেভাবে পড়েছে? ওয়েট, কি ওয়েট? উজানোর ফোন বের করে বাঙালি শাড়ি কি করে পরতে হয় সেটা হিয়াকে বের করে দেয়। নাও এটা ধরো, আমি ইউটিউব দেখে দেখে তোমাকে। না, আপনি উল্টো দিকে মুখ করে থাকুন, আমি এটা দেখে একা একা পড়তে পারবো। আমি পড়িয়ে দিলে কি সমস্যা? অনেক সমস্যা, আপনি ঘুরুন ওদিকে, মুখ করে ঘুরুন বলছি। উজান উল্টো পিঠে ফোন ধরে উপাসে মুখ করে ঘুরে। এদিকে হিয়া ইউটিউব দেখে দেখে কিভাবে বাঙালি শাড়ি পরতে হয় সেটা রপ্ত করতে থাকে। একদম এদিকে ঘুরবেন না কিন্তু, হ্যাঁ? ঠেকা আমার সামনে থেকে যা, সুন্দর ভিউ পাচ্ছে, এরপর পেছন ঘুরে কি নিজের পায়ে নিজে কুড়ুন মারবো নাকি? বুঝি না আপনার কথা, এটা
এদিক দিয়ে ধরে এদিকে, তারপর পেছন দিক দিয়ে, কি জানি বলছিলেন? কিছু না, তুমি মন দিয়ে শাড়ি পরো, আমি পেছনে ঘুরছি না। আরে আপনার সাহস আছে নাকি পেছনে ঘুরবার? ঘর পুরো ভেঙে দেবো না আমি। তাই নাকি? আর একটু ওয়েট করুন, আমি সেফটি পিন কয়েকটা লাগিয়ে নিই। ফার্স্ট। আহা, একটু স্থির হয়ে থাকুন না। ওদিকে কোমরের দিকটা বেরিয়ে আছে, ঠিক করে সেফটি পিনটা দাও। কোন দিকে? এদিকে? হ্যাঁ, আর একটু এই পাশে। ব্যাস হয়ে গেছে। এখন সেফটি পিনটা পিন করে দাও। আর কিছু বের হয়ে নেই তো? না, হয়ে গেছে। নিন, আপনি এবার ঘুরুন। উজান ঘুরে হিয়ার দিকে তাকে থ হয়ে যাবার বদলে মিচকে দিয়ে হাসতে থাকে। আপনি না আসলে যে কি হতো আজ আমার। নিন, আমি রেডি। আর কিছু সাজবা না? আর কি সাজবো? আমার যে সাজার কিছু নেই। জানি, তুমি আর বাকি সব মেয়েদের মতো আটা ময়দা মাখার মেয়ে না। দেখি, এদিকে আসো। কেন? আমি আসতে বলেছি, তাই আসো। আসলাম। উজান সামনের ড্রেসিং থেকে চিরুনি আর একটা ক্লিপ নিয়ে হিয়ার মাথাটা খুব সুন্দর করে খোপা করে দেয়। আয়নায় লাগানো কার জানি টিপ থেকে টিপ তুলে হিয়ার কপালে পরিয়ে দিতেই হিয়ার লজ্জায় পুরো মাথা নুইয়ে ফেলে। হিয়ার লজ্জাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে উজান ওর পাঞ্জাবির পকেট থেকে হিয়ার জন্য কিনে আনা এক জোড়া ছোট্ট ঝুমকো বের করে। এই যে লজ্জাপতি, তাকাও একবার এদিকে। না। আরে দেখো আমার দিকে। না, আমি নিচে যাবই তো, কিন্তু একবার মুখটা তোলো। না। আচ্ছা বেশ, দেখতে হবে না আমাকে, দেখি। বলে উজান হিয়ার কানে লত্তি ধরে এক এক করে হিয়ার দু কানে সে ছোট ঝুমকু দুটো পরিয়ে দেয়। হিয়া কি করবে বুঝে উঠতে পারে না। উজান আলতো করে হিয়ার থুতনি ধরে মুখটা তুলতেই হিয়া চোখ বন্ধ করে দেয়। আজকের এই লজ্জাপতিটাকে আরও একটা নাম দিতে ইচ্ছা করছে, দেই। হিয়া কিছু না বলে চোখ বন্ধ করে শুধু একটা মিষ্টি করে হাসি দিয়ে মাথাটা আস্তে করে নাড়িয়ে নেয়। আজকের থেকে আমার এই লজ্জাপতিটার আর একটা নাম হচ্ছে মায়াবতী। মুখ জুড়ে তোমার এত মায়া কেন? হ্যাঁ, এত নেশা ধরিয়ে দাও আমাকে। ইচ্ছে তো করে অনেক, ভুল কিছু করে ফেলি, তুমি যদি খারাপ ছেলে ভেবে বসো তখন। হিয়া এবার চোখ খুলে হেসে ফেলে। মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য আপনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল, সেটা কি জানেন আপনি? আমি তোমার সাথে ফ্লার্ট করছি? হ্যাঁ পাখি। করছে না? তাহলে কি করছেন? ভালোবাসা? ঠেকা আমার, উজান শাহরিয়ার ভালোবাসবে তোমার মতো একটা পেতনিকে? আমার যে বউ হবে, সে হবে পৃথিবীর সবচাইতে মিষ্টি একটা মেয়ে, তাই তো? তাই। আসো তুমি, অলওয়েজ বেশি বকবক করো। উজান হিয়াকে নিয়ে বের হতে ধরলে হিয়া কি মনে করে উজানকে থামিয়ে ধরে। 1 মিনিট। কি? আচ্ছা, আপনি তো ওদিকে মুখ করেছিলেন, তাহলে কি করে বুঝলেন আমার কোমরের দিকে ফাঁকা হয়ে সব দেখা যাচ্ছে? কিভাবে বুঝলাম? উজান হিয়াকে পেছনে ঘুরিয়ে আলমারি সাথে লাগানো আয়নাটা দেখিয়ে দেয়, যেখানে হতে সে হিয়ার শাড়ি পরা প্রথম থেকে শেষ সব মন ভরে দেখে নিয়েছিল। আপনি তার মানে? কি করব? তুমি তো পেছন ঘুরতে মানা করেছিলা, তাই তো আমি। তাই বলে আপনি এইভাবে আমার সব দেখে নেবেন? পাগলি একটা। আসো, আমি দেখিনি কিছু, ওই একটু একটা। আর দেখলে বা কি, নিজেরই তো জিনিস দেখলাম। অসভ্য, ধ্যাত। হিয়াকে নিয়ে উজান নিচে নেমে আসে। যথারীতি সময় মতো হলুদ মাখানোর পর্ব শুরু হয়। হাসি মজা সব মিলিয়ে হলুদের অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবেই সম্পূর্ণ হয়ে আসে। শোনো না, বলছি কি, হলুদ তো দুপুরের আগেই শেষ হয়ে আসলো। বিয়ে তো কাল। এখন একটু ঝিনুকদের গ্রামটা যদি ঘুরে আসা যায়, কেমন হয় ব্যাপারটা? আইডিয়াটা তো তোর জোস। ওয়েট, শ্রাবণ, শ্রাবণ, শ্রাবণ। শ্রাবণ দৌড়ে এসে উজানের কোলে ঘাপ করে উঠে বসে। উজান শ্রাবণকে আগলে শ্রাবণের চুলে বিলি কেটে দিয়ে। বলো,
ডাকছো কেন এত জোরে জোরে? আমাদের সাথে ঘুরতে যাবি? কোথায় যাবা ঘুরতে? বউকে বলি আগে। তোর বুবুকেও নিয়ে যাব সাথে। হিয়া যেন বসে আছি, কখন তুই আসবি, কখন ওকে নিয়ে ঘুরতে যাবি। আরে তোরাও তো যাবি সাথে, তোরাও গেলে আবার ওইখানে একা একা বসে কি করবি? হ্যাঁ তাহলে ঠিক আছে, আচ্ছা থাম, ডেকে বলি সবাইকে। সন্ধি ডাক পাঠালো, সবাই এসে উপস্থিত হয় এক জায়গায়। প্ল্যান অনুযায়ী অনেকে গ্রাম ঘুরতে রাজি হয়, কারণ কাল বিকেলের আগে তো আর তেমন সবার কোনো কাজ নেই। হিয়াও তাই রাজি হয়ে যায়, সবার সাথে ঘুরতে যাবে। কিন্তু এদিকে উজানের মাথায় তো ঘুরছে দুষ্ট বুদ্ধি। সে সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে ঠিকই, কিন্তু সুযোগ বুঝে ঠিক হিয়াকে আর শ্রাবণকে একলা করে নিজের কাছে আলাদা করে নিয়ে আসে। এটা কি হলো? কিছু না ম্যাডাম। ওদের সবাইকে পাঠিয়ে দিয়ে আপনি এখন এই কড়া রোদের মধ্যে আমাকে আর শ্রাবণকে দাঁড় করিয়ে রেখে ঠিক কী আনন্দটা পাচ্ছেন শুনি? হেভি আনন্দ পাচ্ছি হাঁস পাখি। ইস, ফর্সা ফর্সা গাল দুটো তোমার রাগে একদম লাল হয়ে আছে দেখো। শ্রাবণ, তোর বুবুকে তো পুরোই স্ট্রবেরির মতো দেখাচ্ছে দেখ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি বুবুকে স্ট্রবেরি মনে করে গপ গপ করে গিলে খাও। এসব কি কথা শ্রাবণ? ভাইয়া কেন আমাকে গিলে খেতে যাবে? আমার সমস্যা নেই, যদি তুমি পারমিশন দাও তাহলে আমি। উজানের প্রশ্নে হিয়া চোখ বড় বড় করে তাকালে উজান ভেতরে থেকে আটকে ওঠে। পুরো সাইলেন্ট হয়ে শ্রাবণকে কোলে নিয়ে সামনে হাঁটতে শুরু করে। হিয়ার আগে কটকট করতে করতে উজানের পেছনে পেছনে হাঁটতে শুরু করে। তুই এত কিউট, আর তোর বোনটা একটা ধানি লঙ্কা। আরে তুই ভাই হয়ে তাকে গিলে খাওয়ার পারমিশন দিচ্ছিস, আর তোর বুবুকে দেখ, ভাব দেখলে যেন মনে হয় মাটিতে পা পড়ে না। এই যে শুনুন, আরে শুনুন না, কোথায় যাচ্ছি আমরা সেটা তো বলুন। আর একটু আস্তে হাঁটুন না ভাইয়া। কি হলো কি? আমার জন্য একটু দাঁড়ান। ভাইয়া বলছো আবার তুমি? এবার তো আমি আরো জোরে পা চালাবো। অলওয়েজ এই ভাইয়া ভাইয়া ডাক, মাথাটা পুরোই ধরে আসে আমার। দাঁড়াও না ভাইয়া, বুবু কেমন দৌড়ে আসছে দেখো, পড়ে যাবে তো। পড়ুক, পড়ে গিয়ে ব্যথা পাক। তুই সত্যি করে বল তো, তোর এই বোনটাকে কোথা থেকে কুড়িয়ে এনেছিস? একে দেখে তো আমার কোনোভাবেই তোর বোন বলে মনে হয় না। হুম। হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই বুবু, আমার বুবু, আমার সব বুবু, আমার বাবা বুবু, আমার মা বুবু, আমার সব সব সব। ও, তোর বুবু তোর সব, আর আমি বুঝি তোর কেউ না। কে তুমি? বুবু যে বলে তুমি আমাদের কেউ না, তুমি শুধু জিনু কাপুর ভাই, আমাদের কেউ হও না। তোর বুবু এসব বলে? হ্যাঁ তো, আর সেদিন তো আমাকে মারতে গিয়ে আমাকে এটাও বলেছে আমি যেন আর কখনো তোমাকে ভালো ভাইয়া বলে না রাখি। শ্রাবণের কাছ থেকে কথাগুলো শুনে উজানের পুরো মনটা খারাপ হয়ে আসে। হিয়া শ্রাবণকে এসব কথা বলেছে, সে যেন কিছুতেই এই কথাগুলো বিশ্বাস করতে পারছে না। সত্যি কি হিয়া উজানকে নিজের কেউ ভাবতে পারেনি এতদিনে? কি ভাবছো তুমি? থামলে কেন? না কিছু না। তোর বুবু কোথায় আছে? আমাদের পেছনে? উজানের প্রশ্নে শ্রাবণ ঘুরে পেছনের দিকে তাকাতে দেখে হিয়া নেই। শ্রাবণ ঘাবড়ে ওঠে। উজান শ্রাবণকে অনুসরণ করে পেছনে তাকাতেই দেখে হিয়া নেই। আজব, হিয়া আবার এর মধ্যে কোথায় গেল? উজান দৌড়ে শ্রাবণকে নিয়ে ব্যাক করে হিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু ফাঁকা রাস্তায় দুপাশে বড় বড় গাছের আশেপাশে কোথাও হিয়ার কোনো সাড়া শব্দ নেই। উজান আর শ্রাবণ হয়রান হয়ে এপাশ ওপাশ হিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও হিয়া নেই। একটা সময় ভয়টা আরো বেশি গভীর হতে শুরু করলে হিয়া দুম করে একটা গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ভাউ বলে চিৎকার করে খিলখিল করে হাসতে শুরু করে। উজানা অবাক হয় প্রথমে, পরে রেগে গিয়ে হিয়ার কাছে গিয়ে হিয়ার হাতের একটা বাহু মচকে ধরে। তুমি এতক্ষণ হাইটেক সিং খেলছিলে আমার সাথে? তো আপনি কি ভাবছেন আমাকে এই অতটুকু রাস্তায় কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে? তুমি হাসছো ইয়া? তুমি জানো এই কয়েকটা সেকেন্ড কি যাচ্ছিল আমার মনের ওপর দিয়ে? তাই বুঝি? আমি কে যে আমার অনুপস্থিতিতে আপনাকে এত ব্যাকুল করে তোলে? বলুন, কে আমি আপনার? যদি বুঝতে তুমি আমার কে, তাহলে এইভাবে লুকিয়ে পড়ার আগে একবার হলেও
অন্তত ভাবতে কাজটা তুমি ঠিক করেছো না বেঠিক। বলেই উজান রাগে আবার শ্রাবণকে কোলে নিয়ে গটগট করে সামনে হাঁটতে শুরু করে। হিয়া আসে উজানের সাথে সাথে, কিন্তু উজান হিয়ার দিকে ঘুরেও তাকায় না। আচ্ছা লোক তো আপনি, আমি হারিয়ে গিয়েছি তাতে আপনার কি? যদি বলি ভালোবাসেন কি না, তখন তো একটু অ্যাটিটিউড নিয়ে বলেন। আমি হব আপনার চয়েস নেভার। তা আমার জন্য কিসের এত চিন্তা আপনার শুনি? ওই যে বললাম তুমি একটা মাথা মোটা, মাথায় গোবর ছাড়া পুরোটাই ফাঁকা। তোমার বুঝবা কেমন করে কিসের জন্য আমি তোমার? উজান আর কিছু বলতে যাবে অমনি শ্রাবণ সামনে থেকে আসা একটা গরুর গাড়ি দেখতে পেলে লাফিয়ে ওঠে আর বুবুকে বলে তো তার কোনো লাভ নেই, কারণ হিয়া তো তাকে এসবে ওঠার জন্য কোনোদিনই হ্যাঁ বলবে না। তাই শ্রাবণ তার ভালো ভাইকে বাগিয়ে বুগিয়ে রাজি করাতে থাকে সে গরুর গাড়ি উঠবে। ভালো ভাইয়া চলো না, আমি আর তুমি। তোমার বায়না ইদানিং একটু বেশি পাচ্ছে শ্রাবণ। গরুর গাড়িতে উঠতে টাকা লাগবে, আর আমি টাকা নিয়ে আসিনি। শ্রাবণকে আমি গরুর গাড়িতে ওঠাবো, তোমার সমস্যা? হ্যাঁ সমস্যা, অনেক সমস্যা। আর তুমি কি হ্যাঁ তখন থেকে ভাইয়ার কোলে, ওনার কষ্ট হয় না? নামও বলছি। আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে? বেশি বেশি। শ্রাবণ গরুর গাড়িতে উঠবে, বুবু আমি আর তুই চড়বো। আর তোর বুবু না চললেই নয়, একা একা কি করে হেঁটে বাড়ি ফেরে আমিও তাই দেখব। এটা কি ধরনের ব্ল্যাকমেল? আমি এখানকার কোনো রাস্তা চিনি না, আপনি আমাকে নিয়ে এসেছেন, এখন আপনি আমাকে ঠিকভাবে ঝিনুকের বাড়ি পৌঁছে দেবেন। তাহলে আমাদের সাথে গরুর গাড়িতে ওঠো। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমি কিন্তু আর কখনো আপনার সাথে তাহলে কোথাও আসবো না। তুমি আসবে না, তোমার ভূত আসবে। উজান হিয়াকে একটা ভেংচি কেটে গরুর গাড়ির লোকটাকে ডেকে পাঠায়। লোকটা প্রথমে যেতে চায় না, কারণ সে এখন এই গাড়ি নিয়ে বাড়ি ফিরছে। কিন্তু উজান অনেক রিকোয়েস্ট করলে লোকটা আর না করতে পারে না। উজান বলে সামনে একটা সরিষা ক্ষেত আছে, ওখান অব্দি এগিয়ে দিলেই হবে। যথারীতি উজান শ্রাবণকে নিয়ে গরুর গাড়িতে উঠে বসে, আর হিয়া নিচে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে চোখ মুখ খিঁচতে থাকে। ওরকম চোখ মুখ পাকিয়ে লাভ নেই, উঠতে চাইলে উঠে আসো, নয়তো একা একা রাস্তা চিনে বাড়ি ফেরো। আপনি আমার সাথে যা করেছেন, আপনার কি মনে হয় আমি আপনাকে এত সহজে ছেড়ে দেব? আমি তো চাই তুমি আমাকে না ছেড়ে সারা জীবন ধরে রাখো হাঁস পাখি। বলেই উজান হিয়াকে একটা চোখ টিপে ডেভিল হাসি হাসতে থাকে। উজানের মুখের ওই হাসি দেখে হিয়ার গা পিত্তি আরো জ্বলে ওঠে। শেষে বাধ্য হিয়া ওদের সাথে গরুর গাড়িতে উঠে বসে। গরুর গাড়িটার উপরে একদম খুব সুন্দর মতো ছাউনি দেওয়া, নিচে পোয়াল বিছিয়ে রাখা। হিয়া গিয়ে উজানের মুখ পাশে বসে পড়লে উজান উঠে এসে শ্রাবণ সহ হিয়ার পাশে গিয়ে বসে পড়ে। হিয়া একটু সরে যেতে চাইলেও উজান আটকে দেয়। পড়ে যাবা, রাস্তা উঁচু নিচু আছে, দূরে না গিয়ে আমার হাতটা ধরো। হিয়া উজানকে একটা ভেংচি কাটে আর সামনে সরে না গিয়ে উজানের পাশেই গায়ে গা লাগিয়ে বসে যায়, কিন্তু উজানের হাত ধরে না। এদিকে শ্রাবণের মনে আজ খুব আনন্দ হচ্ছে। সে গরু দুটোকে পেয়ে যে কি খুশি হয়েছে সেটা শুধু তার শিশু মনেই ভালো বলতে পারবে। গরুগুলোর হাম্বা হাম্বা ডাক সাথে মাঝে মধ্যে পোয়াল তুলে গরুগুলোকে হাত বাড়িয়ে খাইয়ে দেওয়া তার চঞ্চল মনটাকে আরও আনন্দে ভরিয়ে তুলছে। ভাইয়া গরুগুলো দেখো কিরকম হাম্বা হাম্বা করে ডাকছে। আর সামনে যাস না, এখানেই বসে থাক। এই গরুগুলোর নাম কি? কি যে ওই আঙ্কেলটাকে জিজ্ঞাসা কর। না, আমার ভয় করে, তুমি জিজ্ঞেস করো। ধুর, ওই আঙ্কেলটা ভূত না ভাল্লুক যে তোর ভয় করবে? নাম জিজ্ঞেস করার কি আছে? ওটা একটা তুই আর একটা তোর ভাইয়া। কি আমরা গরু? গাধা যে বলিনি, এটাই ভাগ্য আপনাদের দুইজনের। আমরা গরু হলে তুমি কি ছাগল একটা? আমি নাকি ছাগল? ছাগলই তো ছাগল, যেমন অলওয়েজ ভ্যাবা করে, তুমিও অলওয়েজ ভাইয়া ভাইয়া করো। তোমার আর ছাগলের মধ্যে পার্থক্য কি আছে? আর আপনি না। আর কি প্রমাণ আছে? ওইখানে যে দুটো গরু আছে দুটোই ছেলে, একটা তো মেয়েও হতে পারে।
ওই দুটো গরুর ছেলে আমি শিওর, একটা শ্রাবণ আর একটা আপনি। ওকে ওয়েট। উজান হুজুগের বসে গরু দুইটার দিকে তাকায় আর খেয়াল করে গরু দুইটাই মেয়ে। সি, ওই দুটোই মেয়ে গরু, একটা তুমি আর 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 একটা ঝিনুক। না না, ঝিনুক অনেক স্মার্ট আর ইন্টেলিজেন্ট। আর একটা হলো সন্ধি, বোকার হাড়ি একটা ওইটা। তাই না? আপনি কি করে বুঝলেন ওই দুটো মেয়ে গরু? আমি শিওর ওই দুটো ছেলে। দাঁড়ান, আমি জিজ্ঞেস করছি ওই আঙ্কেলটাকে। আরে জিজ্ঞাসা করার কি আছে, দেখেই তো বোঝা যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে না মানে উজান যে হুজুগের বসে একটা বেফাস কথা বলে ফেলেছে এটা তার খেয়াল ছিল না। উজান ওর জিভে কামড় বসিয়ে আমদা করতে শুরু করে। এদিকে হিয়ার ব্যাপারটা বুঝে আসতে হিয়া একদম রাগে আগুন, চোখে উজানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ওঠে। ছি, সন্ধ্যা আপু ঠিকই বলে, সব পুরুষ জাতি নজর একই রকম, অসভ্য লোক একটা। আরে আমি তো জাস্ট। একদম মুখ বন্ধ করে রাখবেন। আমি একটু হলেও আপনাকে আলাদা ভেবেছিলাম, কিন্তু আপনিও ঠিক বেহায়া একটা। হিয়া মুখ ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলে উজান চুপ হয়ে যায়। উজান বুঝে হিয়া খেপে আছে, এখন কিচ্ছু বললি আরো বোকা খাওয়া লাগবে, তার চেয়ে চুপ হয়ে থাকা বেস্ট। আর কখনো যদি আমি এনার সাথে কোথাও বেরিয়েছি, লুচো ছেলে একটা, সব সময় খারাপ নজর। বিয়েটা শেষ হলে বাড়ি ফিরি একবার, তারপর যদি আর এনার সাথে আমি কোনো যোগাযোগ রাখি তাহলে আমার নামও হিয়া মুনতাসির না। আর শ্রাবণ বাড়ি ফিরে আগে কি করে মেরে ওর পিঠের চামড়া আমি তুলি তাই দেখার পালা। ভালো ভাইয়াকে পেয়ে যেন পাখা গজায় গেছে দুটো, সব কিছুতে আবদার। বাড়ি যাই একবার। হিয়ার আগে গটগট করে নিজে মনে কথা বলছিল, তখনই গাড়িটা একটা উঁচু নিচু রাস্তা বেশ সামনে আগাতে থাকলে হিয়া ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে ধরে। আর অমনি উজান হিয়াকে গপ করে ধরে নেয় আর শ্রাবণ সহ হিয়াকে সামলাতে গিয়ে উজানের হাত স্পর্শ করে ফেলে হিয়ার কোমর। সরি, আমি ইচ্ছে করে। হাত সরান বলছি। আরে হাঁস পাখি, আমি কি ইচ্ছে করে? তুমি একটু বোঝো। আপনাকে না আমার যা বোঝার তা বোঝা শেষ, লুচু ছেলে একটা। ছি। হোয়াট ডু ইউ সে? আমি লুচু ছেলে? তুমি কি? হ্যাঁ, আর এসব কি ওয়ার্ড? লুচু, তুমি না একটা সভ্য মেয়ে, আর তুমি আমাকে এসব ওয়ার্ড বলে গালি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, যে অসভ্য আমি তাকে ওসব বলেই গালি দিচ্ছি। সমস্যা? এচোরে পাকা, তুমি না অল্প বয়সে অনেক পেকে গিয়েছো হিয়া, বুঝলা? অলওয়েজ শুধু পাকা পাকা কথা, লাইন মারা, লুচু ছেলে, প্রেম ভালোবাসা মানে সব সময় এইসব ছাড়া তো কোনো ওয়ার্ড জানো নেই তোমার ডিকশনারিতে? নেই তো। আপনি আমার সাথে অসভ্যতামি করলে সমস্যা নেই, আর আমি শুধু বললেই সমস্যা। আমি অসভ্যতামি করি? আমি আকাশ থেকে পড়ছেন মনে হচ্ছে যেন। সেদিন আমার গালে চুমুক কে খেলো? হ্যাঁ, খুব তো টুক করে একটা চুমুইকে দিলেন আমার গালে। আর আজ কি করলেন? আমাকে বোকা বানিয়ে আমার শাড়ি পরা আপনি দেখে নিলেন। বেশ করেছি, এখন থেকে এইসব আরো বেশি করে করব। যেভাবে ইচ্ছা তোমাকে দেখব, যতক্ষণ খুশি দেখব। সমস্যা কোনো? আপনার চোখে না আমি মরিচ লাগিয়ে দেব, অসভ্য লোক একটা। মামা আপনি দাঁড়ান তো, দাঁড়ান। আর আপনাকে যেতে হবে না, দাঁড়ান আপনি। আরে আমার হিয়া পাখি, কি করছো? আর একটু সামনে যাব, তারপর আমরা। মামা আপনাকে আমি গাড়িটা থামাতে বললাম না? আপনি এক্ষুনি গাড়িটা এক পাশে সাইড করুন। কি হলো কি মামা, কথা বুঝতে পারেননি আপনি? হিয়া গম্ভীর গলা শুনে গরুর গাড়ির লোকটা গাড়ি থামিয়ে দেয়। হিয়ার আগে গটগট করে নেমে শ্রাবণের দিকে চোখ বড় বড় করে তাকাতে শ্রাবণ ভয়ে মুখ কালো করে নিচে নেমে আসে। উজানের তো মেজাজ পুরো বিগড়ে ওঠে। সে নেমে গরুর গাড়ির লোকটাকে কিছু টাকা দিয়ে হিয়ার সাথে সামনে হাঁটতে শুরু করে। হিয়ার মাথায় একটা গাঁটটা মেরে উজান, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর তুত্তুর সানায় বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। লাগে না আমার। সরি।
কোথায় যে যাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। আর এত দূর আমরা হাঁটবো এভাবে বলতে পারেন? গাড়ি থেকে নামতে কে বললো তোমাকে? আমি। আসো, বেশি দূর যাব না, সামনে একটা সরিষার ক্ষেত আছে, ওইখানে গিয়ে আমি আর শ্রাবণ কয়েকটা পোজ দিব, তুমি আমার আর শ্রাবণের কয়েকটা ছবি তুলে দেবা। ঠেকা ঠেকাই তো, পেতনি একটা, আসো। উজান হিয়াকে হাঁটতে হাঁটতে নিয়ে আসে একটা সরিষা ক্ষেতে, যার চারিদিকে শুধু হলুদের ছড়াছড়ি। যেদিকে দু চোখ যায় সরিষা ফুলের সৌন্দর্য মনকে নাড়া দিয়ে তোলে। কি এক অদ্ভুত মায়া প্রকৃতির। বাহ, জায়গাটা তো কি সুন্দর। সেই কবে ছোটতে গ্রামে সরিষার এইরকম ক্ষেত দেখেছি। শহরে আসার পর থেকে তো এইসব সৌন্দর্য চোখেই দেখা যায় না। ব্যস্ততার কলহে সব কিছু কেমন পিষে গিয়ে আনন্দটাকে। হিয়া আর কিচ্ছু ভাবার আগে উজান এসে হিয়ার হাতটা বাড়িয়ে ধরে। দেখি হাঁস পাখি, আমি আর শ্রাবণ এখন ওই দূরে কাকতাড়ুয়াটার ওইখানে গিয়ে দাঁড়াবো, আর তুমি আমাদের ছবি তুলবে। কি হলো, ধরো, একটা ক্লিক করলেই ছবি উঠবে, দেখো। জানি আমি, ওটুকু সেন্স আছে আমার। ওহ, তুমি তো আবার সব জানতা, আমি ভুলে গিয়েছিলাম। নাও। উজান হিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে ওই দূরে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়াটার কাছে গিয়ে শ্রাবণ সহ নানা ধরনের পোজ দিতে থাকে। কখনো বাঁকা হয়ে, কখনো সোজা হয়, কখনো বসে, কখনো বা শ্রাবণকে পিঠে তুলে নিয়ে। ভালো ভাইয়াকে এভাবে কাছে পেয়ে শ্রাবণের হাসি আজকে দেখে হিয়া ব্যস্ত এক দৃষ্টিতে শ্রাবণ আর উজানকে দেখতে। জীবনে টানাপোড়েনে আনন্দ করে বেঁচে থাকাটাই একটা সময় ভুলে গেছি আমি। শুধু বাঁচতে হবে, নিজের প্রিয় এই ভাইটাকে মানুষ করতে হবে, তাকে 2 বেলা খেতে দিতে হবে, নিজেকে হাজার ভেঙে যাওয়ার মধ্যে সোজা করে দাঁড়িয়ে রাখতে গিয়ে ব্যস্ততার জাঁতাকলে পিষে সুখ নামক শব্দটাকে জীবন থেকে হারিয়ে ফেলেছি। কিন্তু যবে থেকে এই আপনি মানুষটা জীবনে এসেছেন, খারাপ হোক ভালো হোক, যেই পরিস্থিতিতে আপনাকে পেয়েছি, জীবনটা সত্যি অনেকটা রঙিনতায় মুখ দেখেছি আমার। মাঝে মাঝে তো মন চাই আপনার প্রশস্ত বুকে মাথা রেখে জীবনের ক্লান্তিটুকু ভাগ করে নিই। কিন্তু আপনি যে বলেন আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে আমি কেন অহেতুক আপনার জন্য মনের মধ্যে অনুভব পুষে রাখছি? এই অনুভবের টিপিটা তো দিন দিন আরও উঁচু হয়ে উঠছে।